তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো আগের দিন আমরা বিহেভিয়ার অফ গ্যাস বা গ্যাসের আচরণ চ্যাপ্টারে এর আগে আমরা দুটো ভিডিও আপলোড করেছি। প্রথম হচ্ছে যে বিহেভিয়ার অফ গ্যাসের যে ফার্স্ট লেকচার ইউটিউবে আছে সেটা দেখে নিতে পারো। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে গ্যাসের ধারণা বা গ্যাসের পরিমেয় ধর্ম সম্পর্কে, যে মেজারেবল প্রপার্টিস অফ গ্যাসগুলো কী কী আছে, তাদের বৈশিষ্ট্য কী, তাদের একক কী, তাদের মান কী, সব কিছু। তারপরে আমরা আলোচনা করেছিলাম লেকচার 2তে, সেটা হচ্ছে গ্যাসের যে বয়েলের সূত্র বা বয়েলস ল। সেই বয়েলস ল আমরা ইন ডিটেইল আলোচনা করেছি, তো সেটাও দেখতে পারো। 3 নম্বরে আজকে আমরা যে লেকচারটা আপলোড করব বা সেটা হচ্ছে লেকচার 3 বা চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র বিষয়টা কী, চার্লসের সূত্রটা কী, বা চার্লসের সূত্রের যে নিউমেরিক্যাল ফর্ম, সেই নিউমেরিক্যাল ফর্মটা কী, বা সেখান থেকে পরম শূন্য উষ্ণতা, পরম উষ্ণতা অর্থাৎ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ চার্লস ল অর্থাৎ চার্লসের সূত্রকে গ্রাফিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, সব কিছু আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলো ভিডিও শুরু করা যাক। তাহলে প্রথম হচ্ছে যে গ্যাসের 4টে পরিমেয় ধর্ম আছে, অর্থাৎ গ্যাসের 4টে ধর্মকে আমরা মেজার করতে পারি বা পরিমাপ করতে পারি। তো সেই জন্য বলি যে গ্যাসের 4টে পরিমেয় ধর্ম আছে। প্রথম হচ্ছে গ্যাসের ভর, সেকেন্ড হচ্ছে গ্যাসের আয়তন, থার্ড হচ্ছে গ্যাসের টেম্পারেচার, ফোর্থ হচ্ছে গ্যাসের প্রেশার। তাহলে এক হচ্ছে গ্যাসের ভর বা মাস, তাহলে প্রথম হচ্ছে গ্যাসের ভর, সেকেন্ড হচ্ছে গ্যাসের আয়তন ভি, 3 নম্বরে আছে গ্যাসের চাপ বা পি, 4 নম্বরে আছে গ্যাসের টেম্পারেচার বা ক্যাপিটাল টি। তাহলে মাস এম, ভর আয়তন ভি, প্রেশার পি, টেম্পারেচার টি। তো গ্যাসেরই 4টে পরিমেয় ধর্ম আছে। তো আমরা দেখেছি যে বয়েলের সূত্রে বা বয়েলস লতে বয়েল কী করেছিলেন, বয়েল গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতাকে অপরিবর্তিত রেখে গ্যাসের আয়তনের সাথে চাপের সম্পর্ক নির্ণয় করেছিলেন। চার্লস কী করছে, চার্লস গ্যাসের ভর এবং গ্যাসের চাপকে অপরিবর্তিত রেখে গ্যাসের আয়তনের সাথে গ্যাসের উষ্ণতার সম্পর্ক নির্ণয় করেছেন, যেটা চার্লসের সূত্র নামে পরিচিত। তাহলে চার্লসের সূত্রটা কী বা চার্লস ল কী, বলবে যে ইংল্যান্ডের একজন বিজ্ঞানী চার্লস, সেই চার্লস কী করেছিলেন, গ্যাসের ভর এবং গ্যাসের চাপকে অপরিবর্তিত রেখে, অর্থাৎ গ্যাসের যে মাস এম এবং গ্যাসের যে প্রেশার পি, সেই মাস এবং প্রেশারকে কনস্ট্যান্ট রেখে বা অপরিবর্তিত রেখে গ্যাসের আয়তনের সাথে গ্যাসের উষ্ণতার সম্পর্ক নির্ণয় করেন, যেটা চার্লসের সূত্র নামে পরিচিত। তো চার্লসের সূত্রটা কি, চার্লস বলছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উক্ত গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। বিষয়টা কি, যে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর যদি স্থির থাকে, অর্থাৎ গ্যাসকে একটা আবদ্ধ পাত্রে রাখা হয়েছে, গ্যাসের ভর স্থির আছে, গ্যাসের প্রেশারটাকে তুমি যদি স্থির করে দাও, তখন গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উক্ত গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উক্ত গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তো এটাই হচ্ছে চার্লসের সূত্র বা চার্লস ল। তাহলে চার্লসের সূত্র বিষয়টা কি, অর্থাৎ গ্যাসের ভর এবং গ্যাসের চাপ কিন্তু চার্লসের সূত্রে স্থির। তাহলে বলে যে অনেক সময় প্রশ্ন দেয় যে চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলো কী কী, প্রথম হচ্ছে গ্যাসের ভর, সেকেন্ড হচ্ছে গ্যাসের চাপ। তাহলে গ্যাসের ভর এবং গ্যাসের চাপকে অপরিবর্তিত রেখে গ্যাসের আয়তনের সাথে গ্যাসের উষ্ণতার সম্পর্ক বয়েল নির্ণয় করেছিলেন। তো বয়েল কী বলছে, যে গ্যাসের, তাহলে বয়েল বলছেন যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাস তাহলে স্থির চাপে অর্থাৎ গ্যাসের প্রেশারটাকে স্থির করে দিলেন এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাস অর্থাৎ গ্যাসের ভরটাকে স্থির করে দিলেন। তো এই দুটো রাশি যদি স্থির থাকে এম এবং পি, তখন গ্যাসের উষ্ণতাটাকে তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো, তখন গ্যাসের উষ্ণতাটাকে তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো বা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করো,
তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উক্ত গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা গ্যাসের আয়তনকে V0 দিয়ে ডিনোট করি, V সাফিক্সে 0, V তার নিচে 0। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তনকে আমরা V0 দিয়ে ডিনোট করি। তাহলে গ্যাসের উষ্ণতা তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করো তাহলে গ্যাসটির আয়তন V0/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে গ্যাসের উষ্ণতার তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করো গ্যাসটির আয়তন তাহলে V0/273 এতটা পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ গ্যাসের উষ্ণতা তুমি যদি বৃদ্ধি করো তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, গ্যাসের আয়তন তুমি যদি হ্রাস করো তাহলে গ্যাসের আয়তন হ্রাস পাবে। তাহলে এটাকে আমরা তাহলে চার্লসের সূত্রটা এটাই যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উক্ত গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ গ্যাসের উষ্ণতা তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াও তাহলে গ্যাসের আয়তন V0/273 পরিমাণ বৃদ্ধি পাবে। গ্যাসের উষ্ণতা তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করো তাহলে গ্যাসটির আয়তন V0/273 পরিমাণ হ্রাস পাবে। অর্থাৎ অতটা অংশ বৃদ্ধি বা অতটা অংশ হ্রাস পায় বেসিক্যালি। তাহলে এটাকে আমরা নিউমেরিক্যালি কী করে সলভ করি বা নিউমেরিক্যালি একটা সূত্র আকারে কী করে লিখতে পারি, বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন যদি V0 হয়, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন V0 হিসাবে লেখা হয়। পুরো সূত্রটা জুড়ে তাই লেখা হবে যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন হচ্ছে V0। এখন 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন যদি আমরা V1 ধরে নিই তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন V0, 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন V1 এবং T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন ধরে নিলাম VT। তাহলে V1 ইকুয়াল টু কত হবে? V1 মানে কি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের উষ্ণতাটাকে যখন আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, গ্যাসের উষ্ণতাটাকে যখন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে তখন গ্যাসটার আয়তন V0/273 পরিমাণ অলরেডি বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে গ্যাসটির উষ্ণতা তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো তাহলে গ্যাসটার আয়তন V0/273 পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে ফাইনাল যে আয়তন তাহলে বৃদ্ধি পেয়েছে কতটা? V0/273। এখান থেকে এখানে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি হয়েছে কতটা? V0/273। তাহলে আলটিমেটলি যে আয়তনটা V1, 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন V1, সেই V1টা কত? V1 ইকুয়াল টু V0 প্লাস V0/273। তাহলে V1 ইকুয়াল টু V0 প্লাস V0/273। তাহলে তুমি যদি কমন নাও তাহলে V0 ইন্টু 1 প্লাস 1/273। তাহলে V1 ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস 1/273। তাহলে T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন যদি VT হয় তাহলে VT ইকুয়াল টু কত হবে? বলছে যে গ্যাসের উষ্ণতা তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের উষ্ণতা গ্যাসের আয়তন হচ্ছে V0, T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন হচ্ছে VT। তাহলে গ্যাসের উষ্ণতা কতটা বাড়ানো হলো? 0 থেকে T, তাহলে T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানো হয়েছে। T একটা র্যান্ডাম টেম্পারেচার, যা খুশি নিতে পারো। একটা জেনারেল ইকুয়েশন করার জন্য বা একটা জেনারেল সূত্র বার করার জন্য T ডিগ্রি সেলসিয়াস ধরে নেওয়া হচ্ছে। তাহলে T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন VT। তাহলে VT ইকুয়াল টু কত হবে? বলছে যে গ্যাসের উষ্ণতা আমরা এখান থেকে বৃদ্ধি করেছি কতটা? T ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন V0, T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন VT। তাহলে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে T ডিগ্রি সেলসিয়াস। তাহলে T ডিগ্রি সেলসিয়াস গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসটার আয়তন বৃদ্ধি পাবে কতটা? 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় V0/273। তাহলে T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে V0 ইন্টু T/273। তাহলে V0 ইন্টু T/273। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় V0/273। তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির আয়তন হবে V0 ইন্টু T/273। তাহলে T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফাইনাল আয়তন যদি VT হয় তাহলে VT ইকুয়াল টু কী হবে? ইনিশিয়াল আয়তন V0
প্লাস V0 ইন্টু টি বাই 273। তাহলে V0 যদি কমন না 1 প্লাস টি বাই 273। এই ফর্মটাকেই আমরা বলি বা এই ফর্মুলাটাকেই আমরা বলি চার্লসের সূত্রের গাণিতিক রূপ বা চার্লসের সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ চার্লস লটা কি? ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। বিষয়টা বুঝতে পেরেছো কোথা থেকে এলো? তাহলে চার্লসের সূত্র কি বা চার্লস ল কি? বলছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উক্ত গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন V0 তার 273 অংশ, তার 1/273 অংশ, মানে V0/273 এই অংশ করে আয়তনটা বৃদ্ধি পাবে যদি গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায় বা 1 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায়। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন হচ্ছে এটা V1 ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, 1 প্লাস 1/273। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন কত হবে? V2 ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস 2/273। তাহলে টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন কত হবে? VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ চার্লস ল। যে ভিটিটা তাহলে কি? টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন, V0টা কি? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে গ্যাসের উষ্ণতা যদি আমরা টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে গ্যাসটার আয়তন কতটা বৃদ্ধি পাচ্ছে? V0 ইন্টু টি বাই 273। তাহলে টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের যে ফাইনাল আয়তন VT, সেই VT ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে V0 ইন্টু 1 প্লাস টি বাই 273 সেটাকেই আমরা বলছি VT বা টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন। ক্লিয়ার? যেটা পড়ব সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতার মান কত? সেলসিয়াস স্কেলে মান কত? ফারেনহাইট স্কেলে মান কত? কেলভিন স্কেলে মান কত? সব কিছু আমরা ডিটারমাইন করব। তারপর দেখব যে পরম শূন্য উষ্ণতা থেকে আমরা চার্লসের সূত্র কীভাবে ডিরাইভ করতে পারি বা চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান আমরা কী করে নির্ণয় করতে পারি। তো পরম শূন্য উষ্ণতা বিষয়টা কি বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বিষয়টা কি? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার মানে হচ্ছে যে উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি জিরো হয়ে যায়, সেই উষ্ণতাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কাকে বলে? বলছে যে উষ্ণতায় নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি জিরো হয়ে যায়, সেই উষ্ণতাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ডেফিনিশনটা কী হবে বা পরম শূন্য উষ্ণতার ডেফিনিশনটা কী হবে? বলছে যে উষ্ণতায় নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন তাহলে যে উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বা নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি জিরো হয়ে যায় বা তাত্ত্বিকগতভাবে শূন্য হয়ে যায়, তাত্ত্বিকগতভাবে শূন্য হয়ে যায় বা থিওরিটিক্যালি জিরো হয়ে যায়, সেই উষ্ণতাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতা মানে হচ্ছে যে উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি জিরো হয়ে যায়, সেই উষ্ণতাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এবার এই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের মান আমরা পরম শূন্য উষ্ণতা থেকে কী করে নির্ণয় করি বা পরম শূন্য উষ্ণতার ধারণাটা আমরা কোথা থেকে পেলাম, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ধারণা আমরা কোথা থেকে পেলাম? তো দেখো চার্লসের সূত্র অনুযায়ী আমরা কী জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো একটা গ্যাসের আয়তন যদি V0 হয় এবং টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন যদি VT হয়, তাহলে VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে VT মানে টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস
T/273। এই স্মলটি আমরা রিপ্রেজেন্ট করি কী দিয়ে, বা স্মলটি কী বোঝায়? স্মলটি বোঝায় যে সেলসিয়াস স্কেলে উষ্ণতার মান কত। টিটা কি? টেম্পারেচার, এবং সেটা সেলসিয়াস টেম্পারেচার, T°C। আর ক্যাপিটাল টি দিয়ে আমরা কেলভিনকে ডিনোট করি, যে T°C থেকে যখন আমরা ক্যাপিটাল টি কেলভিনে আসবো তখন সেটা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট হবে, তাহলে কিন্তু স্মল T°C দিয়ে আমরা ডিনোট করি। তাহলে VT = V0 × 1 + T/273। তাহলে এখানে যদি টির ভ্যালু -273°C বসিয়ে দেওয়া হয়, এই টির জায়গাতে যদি -273°C টেম্পারেচার বসিয়ে দেওয়া হয়, তাহলে VT = 0। এখানে টির জায়গাতে যদি -273°C বসানো হয়, তাহলে VT = V0 × 1 + টির জায়গাতে -273°C, তাহলে -273 / 273, তাহলে এটা করলে -1 +1 -1 কেটে গেলে 0, তাহলে VT = 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ টির ভ্যালু যখন -273°C টেম্পারেচার, তখন VT = 0। VT মানে কি? T°C টেম্পারেচারে গ্যাসের আয়তন। তাহলে T°C টেম্পারেচারে গ্যাসের আয়তনটা 0 হয়ে যাচ্ছে কখন? যখন টিটা -273°C। তো -273°C টেম্পারেচারকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে চার্লসের সূত্র থেকে যদি বলে যে পরম শূন্য উষ্ণতার ধারণা প্রতিষ্ঠা করো বা পরম শূন্য উষ্ণতার ডেফিনেশান দাও, তাহলে এটা করবে যে 0°C টেম্পারেচারে কোনো একটা গ্যাসের আয়তন V0 এবং T°C টেম্পারেচারে কোনো একটা গ্যাসের আয়তন VT। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কী জানি? VT = V0 × 1 + T/273। তাহলে টির জায়গাতে যদি -273°C টেম্পারেচার রাখা যায়, তাহলে VT = 0 হয়ে যাচ্ছে। তাহলে VT = যখন 0 হয়ে যাচ্ছে, তখন T = -273°C। তাহলে -273°C টেম্পারেচারে গ্যাসের আয়তন কিন্তু থিওরিটিক্যালি 0 হয়ে যাচ্ছে। তো -273°C টেম্পারেচারটাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে এই চার্লসের সূত্র থেকে আমরা কিন্তু পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ধারণাটাকে প্রতিষ্ঠা করলাম। তাহলে পরম শূন্য উষ্ণতার ডেফিনিশানটা কী হবে? তাহলে V of -273°C, এটা মানে কি? -273°C টেম্পারেচারে গ্যাসটির আয়তন = 0। তাহলে -273°C টেম্পারেচারে গ্যাসের আয়তনটা কিন্তু থিওরিটিক্যালি 0 হয়ে যাচ্ছে। তো -273°C টেম্পারেচারকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এরপর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান প্রতিষ্ঠা করো। এটা কিন্তু আমরা মান দেখলাম না, এটা দেখলাম যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতাটা কী। T = -273°C টেম্পারেচার বসিয়ে দিয়েছি, তাহলে VT = 0 হয়ে গেছে। তো আমরা বলছি যে টির ভ্যালু যদি -273°C হয়, তাহলে VT = 0, অর্থাৎ -273°C টেম্পারেচারে গ্যাসের আয়তনটা থিওরিটিক্যালি 0 হয়ে যাচ্ছে। তো -273°C টেম্পারেচারকে আমরা বলছি পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এবার তোমাকে যদি বলে যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো, মানটা নির্ণয় করো যে সেলসিয়াস স্কেলে মান কত, ফারেনহাইট স্কেলে মান কত, তাহলে সেই মানটা কী করে নির্ণয় করবে? তাহলে ধরে নাও যে 0°C টেম্পারেচারে কোনো একটা গ্যাসের আয়তন V0 এবং T°C টেম্পারেচারে গ্যাসটির আয়তন VT। তাহলে 0°C টেম্পারেচারে গ্যাসটির আয়তন V0, T°C টেম্পারেচারে গ্যাসটির আয়তন VT। তাহলে VT = কী হবে? চার্লসের সূত্র অনুযায়ী V0 × 1 + T/273। এবার যদি আমরা এখানে বলি যে এই যে T°C টেম্পারেচার, সেই T°C টেম্পারেচারটা যদি পরম শূন্য উষ্ণতা হয়, বা টিটা ছাড়ো, যে একটা র্যান্ডম টেম্পারেচার T1°C টেম্পারেচার, তাহলে T1°C টেম্পারেচারটা যদি পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ধরে নিই, তাহলে T1°C টেম্পারেচারটাকে ধরে নিচ্ছি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, ঠিক আছে? তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা ধরে নিচ্ছি T1°C। তাহলে V of T1 = কত হবে? টির জায়গাতে T1 বসে যাবে, তাহলে V0 × 1 + T1/273। এবার জিনিসটা লক্ষ্য করো, T1°C টেম্পারেচারকে যখনই আমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতা বলছি,
তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী কী জানি যে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন থিওরিটিক্যালি জিরো হয়ে যায়। তাহলে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন যদি থিওরিটিক্যালি জিরো হয়ে যায় তাহলে ভি অফ T1 ইকুয়াল টু জিরো হবে, কারণ পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তনটা থিওরিটিক্যালি জিরো হয়ে যায়। তাহলে ভি অফ T1 ইকুয়াল টু জিরো, ভি অফ T1 ইকুয়াল টু জিরো মানে এই রাশিটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ ভি জিরো ইন্টু 1 প্লাস T1 বাই 273 ইকুয়াল টু জিরো। দুটো রাশির গুণফল যখন শূন্য হয় তখন দুটো রাশির মধ্যে যে কোনো একটা রাশির মান শূন্য। তাহলে ভি জিরো ইন্টু 1 প্লাস T1 বাই 273 ইকুয়াল টু জিরো। তাহলে হয় ভি জিরো ইকুয়াল টু জিরো অথবা 1 প্লাস T বাই 273 ইকুয়াল টু জিরো। তাহলে হয় ভি জিরো ইকুয়াল টু জিরো অথবা 1 প্লাস T বাই 273 ইকুয়াল টু জিরো। তাহলে হয় ভি জিরো ইকুয়াল টু জিরো অথবা 1 প্লাস T1 বাই 273 ইকুয়াল টু জিরো। ভি জিরো তাহলে হয় ভি জিরোটা জিরো হবে অথবা 1 প্লাস T1 বাই 273টা জিরো হবে। ভি জিরোটা কি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন কিন্তু কখনোই শূন্য হতে পারে না। এটা আমরা একটু পরে দেখব লেখচিত্রে, যে ভিটি ভার্সেস টি গ্রাফ যখন দেখব তখন দেখব যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তনকে আমরা ভি জিরো বলছি। তো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন কিন্তু কখনোই শূন্য হতে পারে না। তাহলে ভি জিরোটা কিন্তু সব সময়ের জন্য নন জিরো। একটু পরেই আমরা গ্রাফে দেখব যে ভি জিরোর একটা প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রেই ভি জিরোর একটা সুনির্দিষ্ট মান আছে। ভি জিরোটা কোনো গ্যাসের ক্ষেত্রেই কিন্তু জিরো না। তাহলে 1 প্লাস T1 বাই 273 ইকুয়াল টু জিরো। তাহলে T1 বাই 273 ইকুয়াল টু -1। তাহলে T1 ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস। T1টা আমরা কী ধরেছিলাম? পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। তাহলে আমরা থিওরি থেকেও বেস করতে পারি যে ভিটি ইকুয়াল টু ভি জিরো ইন্টু 1 প্লাস T বাই 273 ইকুয়াল টু জিরো। তাহলে টির জায়গাতে যদি -273 ডিগ্রি সেলসিয়াস বসাও তাহলে ভিটি ইকুয়াল টু জিরো হবে। তাহলে সেখান থেকেও আমরা বলতে পারি যে পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি সেলসিয়াস। আবার চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মানটাও নির্ণয় করা যায়। কীভাবে? যে T1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাকে তুমি ধরে নাও যে এটা পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে ভি অফ T1 ইকুয়াল টু জিরো। তাহলে ভি জিরো ইন্টু 1 প্লাস T1 বাই 273 ইকুয়াল টু জিরো। তাহলে হয় ভি জিরো ইকুয়াল টু জিরো অথবা 1 প্লাস T1 বাই 273 ইকুয়াল টু জিরো। ভি জিরোটা কখনোই জিরো হতে পারে না, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন কিন্তু কখনোই শূন্য হতে পারে না। তাহলে 1 প্লাস T1 বাই 273 ইকুয়াল টু জিরো। তাহলে T1 ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে এর মান কত? আমরা জানি যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিয়ে যাওয়ার একটা ফর্মুলা আছে যে C/5 ইকুয়াল টু F-32/9। তাহলে C/5 ইকুয়াল টু F-32/9। তাহলে সির জায়গাতে যদি -273 ডিগ্রি সেলসিয়াস বসিয়ে দাও তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস বসালে এফটা কত আসবে? এফটা আসবে -459.6 এত ডিগ্রি ফারেনহাইট। ক্যালকুলেটারে করতে পারো বা এমনি মনে রেখে দাও যে পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অথবা -459.6 ডিগ্রি ফারেনহাইট। তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অথবা -459.6 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই হচ্ছে পুরো পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে পরম শূন্য উষ্ণতার ডেফিনিশনটা কী হবে? বলছে যে উষ্ণতায় নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি জিরো হয়ে যায়, প্র্যাকটিক্যালি কিন্তু গ্যাসের আয়তন পরম শূন্য উষ্ণতাতেও কখনো শূন্য হওয়া সম্ভব না। এটা আমরা একটু পরে দেখবো একটা কোশ্চেনে যে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কি বাস্তবে শূন্য হয়? তখন দেখবো যে না, পরম শূন্য উষ্ণতায় কিন্তু বাস্তবে রিয়ালিটিতে কখনো শূন্য হয় না, থিওরিটিক্যালি জিরো হয়ে যাচ্ছে গ্যাসের আয়তনটা, কিন্তু বাস্তবে কিন্তু গ্যাসের আয়তন কখনোই শূন্য হতে পারে না। তো থিওরিটিক্যালি যদি বলো তাহলে পরম শূন্য উষ্ণতার ডেফিনেশনটা কী হবে? বলছে যে উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি জিরো হয়ে যায় সেই উষ্ণতাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে ভিটি ইকুয়াল টু
V0 ইন্টু 1+T/273, T ইকুয়াল টু যদি -273 ডিগ্রি সেলসিয়াস বসিয়ে দাও তাহলে VT ইকুয়াল টু 0, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তনটা 0 হয়ে যাচ্ছে থিওরিটিক্যালি। তাহলে V অফ -273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 0, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন কিন্তু থিওরিটিক্যালি 0 হয়ে যাচ্ছে। আর পরম শূন্য উষ্ণতার মান তুমি যদি নির্ণয় করতে চাও তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন V0, T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন VT, তাহলে VT ইকুয়াল টু V0 ইন্টু 1+T/273, তাহলে T1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাকে তুমি যদি অ্যাবসলিউট 0 টেম্পারেচার ধরে নাও তাহলে V অফ T1 ইকুয়াল টু V0 ইন্টু 1+T1/273, এটাকে 0 করে দাও, তাহলে হয় V0 ইকুয়াল টু 0 অথবা 1+T1/273 ইকুয়াল টু 0, তাহলে T1 ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -459.6 ডিগ্রি ফারেনহাইট। এরপর পরম শূন্য উষ্ণতার পর আমাদের আরেকটা ডেফিনিশন আছে, সেটা হচ্ছে পরম উষ্ণতা। এটা অ্যাবসলিউট 0 টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতা, ওটা পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে পরম উষ্ণতা বলতে কী বোঝো? তাহলে পরম উষ্ণতা বলতে কী বোঝো বা অ্যাবসলিউট টেম্পারেচার বলতে কী বোঝো? এটা অ্যাবসলিউট 0 টেম্পারেচার, এটা অ্যাবসলিউট টেম্পারেচার, দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। অ্যাবসলিউট টেম্পারেচার বিষয়টা কি? অ্যাবসলিউট টেম্পারেচার মানে বলছে যে পরম শূন্য উষ্ণতাকে শূন্য ধরে, পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে শূন্য ধরে বা 0 কেলভিন ধরে, এবং প্রত্যেক স্কেলের মান বা প্রত্যেক ডিগ্রির মান সেন্টিগ্রেড স্কেলের 1 ডিগ্রি সমান করে বিজ্ঞানী লর্ড কেলভিন একটা উষ্ণতা স্কেল অঙ্কন করেছিলেন, যেটা কেলভিন স্কেল নামে পরিচিত। আর সেই কেলভিন স্কেল অনুযায়ী উষ্ণতার মানকে আমরা বলি পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার। তো অ্যাবসলিউট টেম্পারেচারের ডেফিনিশনটা কী হবে? বলছে যে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতাকে 0 ডিগ্রি ধরে নিয়ে, পরম শূন্য উষ্ণতাকে আমরা 0 ডিগ্রি ধরে নিচ্ছি এবং সেন্টিগ্রেড স্কেলের যে 100টা ঘর, সেই 100টা ঘরকে নিয়ে কেলভিন স্কেলে 100টা ঘরে ট্রান্সফার করছি। তাহলে সেলসিয়াস স্কেলেও 100টা ঘর, কেলভিন স্কেলেও 100টা ঘর। তাহলে সেলসিয়াস স্কেলের যে প্রত্যেক 1 ডিগ্রির মান কেলভিন স্কেলে 1 ডিগ্রি মানের সাথে সমান। তো সেইরকম একটা স্কেল অঙ্কন করলেন বিজ্ঞানী লর্ড কেলভিন, তো সেটা কেলভিন স্কেল নামে পরিচিত। আর সেই কেলভিন স্কেল অনুযায়ী উষ্ণতার মানকে আমরা বলি পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে পরম উষ্ণতাতে দুটো বিষয়ে ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে 0 কেলভিন ধরে নেওয়া হয়েছে, বা -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে 0 ধরে নেওয়া হয়েছে, এবং সেলসিয়াস স্কেলের যে 100টা ঘর 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, সেই সমান করে কেলভিন স্কেলের 100টা ঘর সাজানো হয়েছে 273 কেলভিন থেকে 373 কেলভিন। তাহলে দুটো স্কেলের যে রেঞ্জ সেটা কিন্তু সমান, দুটোই 100 করে। তাহলে সেলসিয়াস স্কেলের রেঞ্জও 100, কেলভিন স্কেলের রেঞ্জও কিন্তু 100। তাহলে পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার কাকে বলে? বলছে যে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতাকে 0 ধরে বা 0 কেলভিন ধরে, এবং প্রত্যেক ডিগ্রির মান সেন্টিগ্রেড স্কেলের 1 ডিগ্রি সমান করে বিজ্ঞানী লর্ড কেলভিন উষ্ণতার যে স্কেল অঙ্কন করেছিলেন সেটা কেলভিন স্কেল নামে পরিচিত। আর এই কেলভিন স্কেল অনুযায়ী উষ্ণতার মানকে আমরা বলি পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে পরম শূন্য উষ্ণতা হয়ে গেল, পরম উষ্ণতা হয়ে গেল। তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা গ্রাফ পড়বো, সেটা হচ্ছে ভিটি ভার্সেস স্মল টি গ্রাফ। ভিটি মানে টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন, তাহলে ভিটি ভার্সেস টি গ্রাফ। ভিটিটা কি? টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন। এটা মাথায় রেখো যে এখানে স্মল টি ইউজ করা হচ্ছে মানে সেলসিয়াস স্কেলে টেম্পারেচারটাকে মেজার করা হচ্ছে, যখন ক্যাপিটাল টি ইউজ করা হবে তখন কেলভিন স্কেলের টেম্পারেচারটাকে মেজার করা হবে। তাহলে সেলসিয়াস স্কেলে যতক্ষণ মেজার হচ্ছে ততক্ষণ সেলসিয়াস দিয়ে মেজার হচ্ছে, যখন কেলভিন স্কেলে মেজার করা হবে তখন কেলভিন দিয়ে মেজার করা হবে। তাহলে ভিটি ভার্সেস স্মল টি গ্রাফ, যেখানে টিটা সেলসিয়াসে আছে, টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভিটির সাথে টি গ্রাফটা কীরকম হবে বা ভিটির সাথে টি গ্রাফের নেচার কী, সেখান থেকে আমরা পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট 0 টেম্পারেচারকে কী করে ডিফাইন করতে পারি
তাহলে তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন যদি V0 এবং T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন যদি VT হয়, এই কথাটা প্রত্যেকটা ক্ষেত্রেই সেম, যে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর যদি স্থির থাকে তখন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন V0 এবং T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন VT। তাহলে VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273। এবার একটা বিষয় লক্ষ্য করো, তোমাকে ভিটির সাথে টি গ্রাফ অঙ্কন করতে হবে। তাহলে V0 দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করো, V0 প্লাস V0 ইন্টু T/273। তাহলে VT ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু T/273। এবার VTকে আমরা ওয়াই অক্ষে রাখছি, V0 স্মল টিকে আমরা এক্স অক্ষে রাখবো। VT ভার্সেস স্মল টি গ্রাফ। তাহলে VTকে আমরা ওয়াই অক্ষে রাখছি এবং স্মল টিকে আমরা এক্স অক্ষে রাখবো। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করি যে V0/273 এটা একটা কনস্ট্যান্ট রাশি না? V0 মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন ধ্রুবক, একটা নির্দিষ্ট আয়তন আছে গ্যাসের। তাহলে V0টা কনস্ট্যান্ট, V0/273 কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টটাকে আমরা এম দিচ্ছি, এম একটা কনস্ট্যান্ট রাশি। স্মলটিকে আমরা এক্স অক্ষে রাখছি, তাহলে এম এক্স। V0 আরেকটা কনস্ট্যান্ট রাশি প্লাস সি। তাহলে এই যে সরলরেখাটা হবে বা এই যে লেখচিত্রটা হবে, সেই লেখচিত্রের প্রকৃতিটা কী হবে, যে গ্রাফটা VT ভার্সেস টি, যেখানে টিটা ডিগ্রি সেলসিয়াসে আছে, সেই গ্রাফটা হবে y ইকুয়াল টু mx প্লাস সি আকারের সরলরেখা। y ইকুয়াল টু mx প্লাস সি আকারের সরলরেখা মানে পজিটিভ স্লোপযুক্ত সরলরেখা বা ধনাত্মক নতিযুক্ত সরলরেখা। ক্লিয়ার? তাহলে তুমি যদি y অক্ষে VTকে রাখো, VT মানে T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন, এবং এক্স অক্ষে তুমি যদি স্মল টিকে রাখো, যেখানে টিটা ডিগ্রি সেলসিয়াস দিয়ে মেজার করা হচ্ছে, তাহলে ওয়াই অক্ষে VTকে রেখেছি, এক্স অক্ষে T ডিগ্রি সেলসিয়াসকে রেখেছি। তাহলে y ইকুয়াল টু mx প্লাস সি আকারের সরলরেখা মানে আগের দিনে আমরা দেখেছিলাম y ইকুয়াল টু মাইনাস mx প্লাস সি, সেই সরলরেখাটা ছিল এই নেচারের, এরমভাবে। y ইকুয়াল টু mx প্লাস সি মানে পজিটিভ স্লোপযুক্ত সরলরেখা। তো পজিটিভ স্লোপযুক্ত সরলরেখা মানে এরকম একটা সরলরেখা। তাহলে VT ভার্সেস টি যে গ্রাফটা, সেই VT ভার্সেস টি গ্রাফের নেচারটা কী হবে, গ্রাফটা y ইকুয়াল টু mx প্লাস সি আকারের সরলরেখা। তাহলে গ্রাফের নেচার কি, গ্রাফটা একটা সরলরেখা প্রকৃতির, বা গ্রাফটা একটা স্ট্রেট লাইন, এবং গ্রাফের প্রকৃতি হচ্ছে এটা। একটা জিনিস লক্ষ্য করে দেখো যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা তো অরিজিন, এটা পজিটিভ T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা নেগেটিভ T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা VTকে আমরা ফোর্থ কোয়াড্রেন্টে নিই কেন, কারণ আয়তন কখনো নেগেটিভ হতে পারে না। টেম্পারেচারটা নেগেটিভ হতে পারে কিন্তু আয়তন কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে ওয়াই অক্ষে VT, এক্স অক্ষে টি। তাহলে VT ভার্সেস টি গ্রাফ তুমি যদি আঁকো, তাহলে সেটা y ইকুয়াল টু mx প্লাস সি আকারের সরলরেখা হবে। তাহলে পজিটিভ স্লোপযুক্ত সরলরেখা, তার মানে এই আকৃতির একটা সরলরেখা। এখান থেকে লক্ষ্য করো যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন আছে V0। তাহলে V0 কিন্তু, তাহলে V0 কোনটা, এটা, এই অংশটা হচ্ছে V0। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন হচ্ছে V0, তাহলে V0 হচ্ছে এটা। তো দেখো V0 কিন্তু নট ইকুয়াল টু 0, তাহলে V0 কিন্তু কখনোই শূন্য হতে পারে না। তাই 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন কিন্তু কখনোই শূন্য হতে পারে না। তো এই গ্রাফটা আসে পরীক্ষায় খুব, যে VT ভার্সেস স্মল টি গ্রাফ। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন V0, T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন VT। তাহলে VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273। তাহলে VT ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু T/273। তাহলে y ইকুয়াল টু mx প্লাস সি আকারের সরলরেখা, যেখানে yটা VT, এক্সটা T। তাহলে y ইকুয়াল টু mx প্লাস সি আকারের সরলরেখা মানে এটা একটা পজিটিভ স্লোপযুক্ত সরলরেখা, যেখানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন হচ্ছে V0। আরেকটা জিনিস লক্ষ্য করো যে y ইকুয়াল টু mx প্লাস সি আকারের যে সরলরেখাটা বা পজিটিভ স্লোপযুক্ত সরলরেখাটা উষ্ণতা অক্ষকে বা টি অক্ষকে বা T ডিগ্রি সেলসিয়াস যে অ্যাক্সিসটা আছে এক্স অ্যাক্সিস, সেই এক্স অ্যাক্সিসকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দুটা তাহলে কি,
দেখো এই বিন্দুতে গ্যাসের আয়তন কিন্তু থিওরিটিক্যালি জিরো হয়ে যাচ্ছে। এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার যেখানে গ্যাসের আয়তনটা কিন্তু জিরো। তো সেই উষ্ণতাকেই আমরা বলি পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার তো তাকেই বলে যে উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি জিরো হয়ে যায়। তাহলে এই উষ্ণতায় গ্যাসের আয়তনটা কিন্তু থিওরিটিক্যালি জিরো হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ কল্ড পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে ভিটি ভার্সেস টি গ্রাফ থেকেও কিন্তু পরম শূন্য উষ্ণতাকে ডিফাইন করা যায়, এবং দ্যাট ইজ -273 ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ এটা আমরা ডিগ্রি সেলসিয়াসে করছি। তাহলে এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, দ্যাট ইজ -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভিটি ভার্সেস টি গ্রাফ আসে, দ্যাট ইজ y = mx + c আকারের সরলরেখা। এরপর একটা কোশ্চেন আছে, দ্যাট ইজ যে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কি বাস্তবেই শূন্য হয় নাকি শুধু থিওরিটিক্যালি জিরো হয়? ডেফিনেশনে আমরা দেখেছিলাম যে থিওরিটিক্যালি গ্যাসের আয়তনটা কিন্তু জিরো। রিয়েলিটিতে গ্যাসের আয়তন কি কখনো শূন্য হয়, বা পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কি বাস্তবে কখনো শূন্য হতে পারে? তাহলে একটা কোশ্চেন লিখতে পারো যে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কি বাস্তবে শূন্য হয় নাকি থিওরিটিক্যালি শুধু জিরো হয়? তো দেখো, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কিন্তু বাস্তবে বা রিয়েলিটিতে কখনোই জিরো হতে পারে না। তাহলে রিয়েলিটি, এতক্ষণ আমরা আইডিয়াল কন্ডিশনে ছিলাম যে আইডিয়াল কন্ডিশনে গ্যাসের আয়তনটা কিন্তু পরম শূন্য উষ্ণতাতে থিওরিটিক্যালি জিরো হয়ে যাচ্ছিল বা গ্রাফিক্যালি জিরো হয়ে যাচ্ছিল, কিন্তু বাস্তবে কিন্তু গ্যাসের আয়তন পরম শূন্য উষ্ণতা বা -273 ডিগ্রি সেলসিয়াস বা -459.6 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে গ্যাসের আয়তন কিন্তু কখনোই শূন্য হতে পারে না। তার প্রথম কারণ কি? কোনো একটা গ্যাসকে যখন শীতল করা হয় বা ঠান্ডা করা হয় তখন গ্যাসটা তরলে পরিণত হয়, তরলকে যখন ঠান্ডা করা হয় তখন সেটা কঠিনে পরিণত হয়। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো একটা গ্যাসকে যখন তুমি নিয়ে যাবে তখন সেই গ্যাসটা প্রথমত আর গ্যাসিয়া স্টেটে থাকবে না বা গ্যাসীয় অবস্থায় থাকবে না, সে অলরেডি তখন কঠিনে বা তরলে পরিণত হয়ে যাবে, তাই না? কোনো একটা গ্যাসকে যখন তুমি ঠান্ডা করো তখন সেই গ্যাসটা তরল বা কঠিনে পরিণত হয়। তো -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন তুমি কোনো গ্যাসকে নিয়ে যাবে তখন সেই গ্যাসটার গ্যাসিয়াস স্টেটে থাকবেই না, সেটা কঠিন বা তরল হয়ে যাবে। তো কঠিন বা তরলের ক্ষেত্রে কিন্তু এই পুরো থিওরেমটা অ্যাপ্লাইড নয়, এটা শুধুমাত্র গ্যাসের প্রপার্টি। তাহলে প্রথম থিওরেম অনুযায়ী যে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বা -459.6 ডিগ্রি ফারেনহাইটে নিয়ে যাওয়ার অনেক আগেই গ্যাসটা তরল বা তরল থেকে কঠিন হয়ে যাবে। তো তরল বা কঠিনের ক্ষেত্রে কিন্তু চার্লসের সূত্র প্রযোজ্যই না বা ভ্যালিডই না, তো সেখানে গ্যাসের আয়তন জিরো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেকেন্ড হচ্ছে যে ধরে নাও কোনো একটা গ্যাস আছে যে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেও গ্যাসিয়াস স্টেটে আছে। তো -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সে যদি গ্যাসিয়াস স্টেটে থাকে তাও তার আয়তন কিন্তু কখনোই শূন্য হতে পারে না। তার কারণটা কি? গ্যাস একটা নির্দিষ্ট ভরের পদার্থ বা গ্যাস একটা নির্দিষ্ট ভর বিশিষ্ট পদার্থ। প্রথম লেকচারে আমরা দেখেছিলাম লেকচার 1-এ যে গ্যাসের একটা নির্দিষ্ট ভর আছে। হ্যাঁ, ভরের মানটা অত্যন্ত কম কিন্তু আছে, একটা সুনির্দিষ্ট পরিমাণ ভর আছে। তো যে কোনো ভর বা কিছু পরিমাণ ভর সর্বদাই কিন্তু কিছু পরিমাণ আয়তন দখল করে থাকবেই। তো সে সর্বদাই কিন্তু কিছু পরিমাণ আয়তন দখল করে থাকবে। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাস যদি গ্যাসিয়াস স্টেটে থাকে তাও কিন্তু গ্যাসের আয়তনটা কখনোই জিরো হওয়া সম্ভব না। তার কারণ কি? গ্যাস একটা নির্দিষ্ট ভর বিশিষ্ট পদার্থ বা গ্যাসের একটা নির্দিষ্ট ভর আছে। তো গ্যাসের সেই নির্দিষ্ট ভর থাকার জন্য -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তুমি যদি নিয়ে যাও তাহলে গ্যাসের ভর কিন্তু কমবে না। কোনো একটা গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখলে তার ভর কিন্তু কনস্ট্যান্ট। তো ভর সর্বদাই কিছু পরিমাণ আয়তন দখল করে থাকে, তাই আয়তনটা কমবে কিন্তু আয়তনটা কখনোই জিরো হবে না। তাহলে আইডিয়ালি বা থিওরিটিক্যালি বা গ্রাফিক্যালি পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন জিরো হয়ে যাচ্ছে বা -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তনটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে বা রিয়েলিটিতে গ্যাসের আয়তন কিন্তু কখনোই শূন্য হওয়া সম্ভব না। ক্লিয়ার? তো এরপর যে বিষয়টা আছে দ্যাট ইজ কেলভিন স্কেল। কেলভিন স্কেল বিষয়টা কি বলছে? ইংল্যান্ডের একজন বিজ্ঞানী কেলভিন, সেই কেলভিন কী করেছিলেন? বিভিন্ন গ্যাসের জন্য, হাইড্রোজেনের জন্য, কার্বন ডাই অক্সাইডের জন্য, অক্সিজেনের জন্য, নাইট্রোজেনের জন্য, প্রত্যেকটা গ্যাসের জন্য তিনি ভিটি ভার্সেস
টি গ্রাফ অঙ্কন করেন। ভিটি ভার্সেস টি গ্রাফ মানে যেটা আমরা আগে দেখতে পেলাম একটু আগে। তো ভিটি ভার্সেস টি গ্রাফ তিনি প্রত্যেকটা গ্যাসের জন্য অঙ্কন করেন এবং প্রত্যেকটা গ্যাসের জন্য অঙ্কন করে তিনি দেখেন যে প্রত্যেকটা গ্যাসের জন্যই কিন্তু ভিটি ভার্সেস টি গ্রাফের যে পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, সেই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের মানটা কিন্তু সব গ্যাসের জন্যই সমান। তাহলে সব গ্যাসের জন্যই যদি পরম শূন্য উষ্ণতার মান সমান হয়, তাহলে তিনি সেখান থেকে একটা কথা বললেন যে পরম শূন্য উষ্ণতার মানটা কিন্তু গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। তাহলে পরম শূন্য উষ্ণতার মানটা কিন্তু গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয়, অর্থাৎ তুমি প্রত্যেকটা গ্যাসের জন্যই পরম শূন্য উষ্ণতার মান কিন্তু -273 ডিগ্রি সেলসিয়াস বা -459.6 ডিগ্রি ফারেনহাইট। তো কেলভিন তাহলে কী করলেন, কেলভিন এই -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাকে 0 কেলভিন ধরে নিলেন। তাহলে কেলভিন কী করেছিলেন, কেলভিন -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে 0 কেলভিন ধরে নিলেন। তাহলে যখনই -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাকে তিনি 0 কেলভিন ধরে নিলেন, তখনই 0 ডিগ্রি সেলসিয়াসটা কী হয়ে গেল, 273 কেলভিন। -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাকে তিনি যদি 0 কেলভিন ধরে নেন, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসটার সাথে সাথে 273 কেলভিন। তাহলে তুমি যদি র্যান্ডাম একটা টেম্পারেচার বলো টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেই টি ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত হবে, 273 প্লাস স্মল টি কেলভিন, এবং এটাকেই আমরা বলছি ক্যাপিটাল টি কেলভিন। তো সেলসিয়াস স্কেলে আমরা উষ্ণতার মানকে স্মল টি দিয়ে ডিনোট করি, কিন্তু কেলভিন স্কেলে বা পরম স্কেলে আমরা সেটাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি, এবং ক্যাপিটাল টি কেলভিন ইকুয়াল টু কত, 273 প্লাস স্মল টি কেলভিন। তাহলে তুমি বলতে পারো এখান থেকে যে 1 ডিগ্রি সেলসিয়াসের মান কেলভিন স্কেলে কত, 273 প্লাস 1 কেলভিন, 274 কেলভিন। 2 ডিগ্রি সেলসিয়াসের মান কেলভিন স্কেলে কত, 275 কেলভিন। 10 ডিগ্রি সেলসিয়াসের মান কেলভিন স্কেলে কত, 283 কেলভিন। 273 প্লাস স্মল টি, সেটাই হচ্ছে ক্যাপিটাল টি কেলভিন। তো ক্যাপিটাল টি দিয়ে আমরা কিন্তু কেলভিন স্কেলে টেম্পারেচারকে মেজার করি। তাহলে কেলভিন স্কেল বিষয়টা কি, -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে 0 কেলভিন ধরে এবং সেলসিয়াস স্কেলের যে প্রত্যেক ডিগ্রির মানকে কেলভিন স্কেলের 1 ডিগ্রি সমান করে লর্ড কেলভিন স্কেলটা অঙ্কন করেছিলেন, যেটা কেলভিন স্কেল নামে পরিচিত। তো কেলভিন স্কেল অনুযায়ী তাহলে আমরা কী বলতে পারি যে -273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 0 কেলভিন। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 কেলভিন। তাহলে টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইকুয়াল টু 273 প্লাস স্মল টি কেলভিন। সো দ্যাট ইজ ক্যাপিটাল টি কেলভিন, যেটা আমরা রিপ্রেজেন্ট করি। এরপর আমাদের যে মেইন টপিক, দ্যাট ইজ চার্লসের সূত্রকে, মানে চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ বা চার্লসের সূত্রের যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, তাহলে চার্লসের সূত্রের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন মানে ভির সাথে ক্যাপিটাল টির গ্রাফ, মানে ভির সাথে ক্যাপিটাল টির সম্পর্ক, ভির সাথে ক্যাপিটাল টির সূত্রটা কী, ভির সাথে ক্যাপিটাল টির গ্রাফ কী হবে, দুটো গ্রাফ হবে। তো সব কিছু আমরা এরপর থেকে আলোচনা করব। তো ভির সাথে ক্যাপিটাল টির সম্পর্ক আমরা নির্ণয় করব কী করে, বলছে যে কোনো একটা গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রে তুমি রেখেছো, তাহলে গ্যাসটার ভর এবং গ্যাসটার চাপ স্থির আছে। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা আয়তন ধরে নাও যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে V0, T1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে V1, T2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে V2। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসটির আয়তন V0, T1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসটির আয়তন V1, T2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসটির আয়তন V2। তাহলে V1 ইকুয়াল টু কত হবে, চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি যে উষ্ণতাটাকে আমরা T1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, তাহলে V1 ইকুয়াল টু কত হবে, V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273। এবার তুমি যদি হিসাব করো, লসাগু করো, তাহলে 273 প্লাস স্মল T1 বাই 273। T1 ডিগ্রি সেলসিয়াস নিয়েছি, তাহলে T1 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা ক্যাপিটাল T1 কেলভিন বলি, স্মল T1 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি কেলভিনে কনভার্ট করি, তাহলে সেটা 273 প্লাস স্মল T1 হয়ে যাবে, এত কেলভিন। তাহলে 273 প্লাস স্মল T1, সেটাকে আমরা কি বলছি, ক্যাপিটাল T1 কেলভিন।
তো 273 প্লাস স্মল t1 যেটা আছে এখানে আমরা ক্যাপিটাল T1 বসিয়ে দেবো। তাহলে V0 ক্যাপিটাল T1 বাই 273। তাহলে V1 ইকুয়াল টু V0 ইন্টু ক্যাপিটাল T1 বাই 273। একইভাবে তুমি বলতে পারো যে V2 ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273, কারণ উষ্ণতা T2 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে, তখন গ্যাসটির আয়তন হচ্ছে V2। তাহলে V2 ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273। তাহলে V0 ইন্টু 273 প্লাস স্মল T2 বাই 273। তাহলে 273 প্লাস স্মল T2 সেটাকে তুমি ক্যাপিটাল T2 হিসাবে ডিনোট করতে পারো, মানে ক্যাপিটাল T কেলভিন ইকুয়াল টু 273 প্লাস স্মল T কেলভিন। তাহলে V1 ইকুয়াল টু V0 ক্যাপিটাল T1 বাই 273, V2 ইকুয়াল টু V0 ক্যাপিটাল T2 বাই 273। তাহলে এখান থেকে তুমি যদি V1 বাই T1 নির্ণয় করো, V1 বাই ক্যাপিটাল T1টাকে ডান দিকে বাদিকে নিয়ে আসো, তাহলে V0 বাই 273 একটা কনস্ট্যান্ট টার্ম চলে এলো। V2 বাই T2 নিয়ে আসো, V2 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু V0 বাই 273। তাহলে V1 বাই T1 ইকুয়াল টু V0 বাই 273, V2 বাই T2 ইকুয়াল টু V0 বাই 273। তাহলে আমরা এখান থেকে দুটো মান সমান চলে আসছে, তাহলে বলতে পারি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। তো V1 বাই T1, V2 বাই T2, V3 বাই T3, V4 বাই T4 এই প্রত্যেকটা রাশির মান সমান। তাহলে V1 বাই T1, V2 বাই T2, V3 বাই T3 প্রত্যেকটা রাশির মান যদি সমান হয়, তখন থেকে আমরা বলতে পারি যে V বাই T ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটাকে আমরা একটা K দিয়ে ডিনোট করি, তাহলে V ইকুয়ালস টু K ইন্টু T, দ্যাট ইজ চার্লসের সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো V ইকুয়ালস টু K ইন্টু T, K একটা ধ্রুবক রাশি, তাহলে V প্রপোর্শনাল টু T, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। ক্যাপিটাল Tটা পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার, কেলভিন স্কেলে টেম্পারেচার। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, অর্থাৎ V প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। তাহলে V ইকুয়ালস টু K ইন্টু T, V প্রপোর্শনাল টু T। তাহলে এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন অফ বা এক্সপ্রেশন অফ চার্লস ল। তাহলে কী করলাম, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসটির আয়তন V0, T1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসটির আয়তন V1, T2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসটির আয়তন V2 ধরে নিয়েছি। তাহলে V1 ইকুয়াল টু কী হবে, V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273। তাহলে V0 ইন্টু 273 প্লাস T1, 273 প্লাস স্মল T1, এটাকে আমরা ক্যাপিটাল T1 হিসাবে রিপ্রেজেন্ট করি। তাহলে V0 ক্যাপিটাল T1 বাই 273। তাহলে V1 ইকুয়াল টু V0 ক্যাপিটাল T1 বাই 273। তাহলে V1 বাই T1 ইকুয়াল টু V0 বাই 273। V2 ইকুয়াল টু তাহলে V0 ইন্টু ক্যাপিটাল T2 বাই 273। তাহলে V2 বাই T2 ইকুয়াল টু V0 বাই 273। তাহলে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 ইকুয়াল টু V3 বাই T3, অর্থাৎ V বাই T ইকুয়াল টু কনস্ট্যান্ট। V বাই T ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে V ইকুয়ালস টু K ইন্টু T অথবা V প্রপোর্শনাল টু T। লিখে নিতে পারো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। এরপর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ চার্লস ল। লেকচারটা ভীষণ বড় হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে চার্লসের সূত্রকে দুভাবে রিপ্রেজেন্ট করতে পারো। প্রথম হচ্ছে যে সেলসিয়াসের সাথে তুমি যদি রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T বাই 273। ক্যাপিটাল Tর সাথে V যদি রিলেশন নির্ণয় করতে চাও, তাহলে V ইকুয়ালস টু K ইন্টু T অথবা V প্রপোর্শনাল টু T। তাহলে V ইকুয়ালস টু K ইন্টু T অথবা V প্রপোর্শনাল টু T, দুটোভাবেই রিপ্রেজেন্ট করতে পারো। এরপর হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ চার্লস ল বা চার্লসের সূত্রকে গ্রাফিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। তাহলে চার্লসের সূত্রকে গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করবো কী করে, বলছে V প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। তাহলে প্রথম গ্রাফ আমরা নেব Vর সাথে ক্যাপিটাল T গ্রাফ। তাহলে প্রথম গ্রাফ আমরা নেব Vর সাথে ক্যাপিটাল T। তাহলে Vর সাথে ক্যাপিটাল T গ্রাফটা কী হবে, ওয়াই অক্ষে আমরা Vকে রাখবো, এক্স অক্ষে আমরা ক্যাপিটাল Tকে রাখবো। তাহলে V প্রপোর্শনাল টু ক্যাপিটাল T বা V ইকুয়ালস টু K ইন্টু T। Vকে আমরা ওয়াই অক্ষে রাখছি, ক্যাপিটাল Tকে আমরা এক্স অক্ষে রাখছি। তাহলে এটা একটা ওয়াই ইকুয়াল টু mx আকারের সরলরেখা। ওয়াই ইকুয়াল টু mx আকারের সরলরেখা মানে মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে V ভার্সেস ক্যাপিটাল Tর যে গ্রাফ, সেটা মূলবিন্দুগামী সরলরেখা বা স্ট্রেট লাইন পাসিং থ্রু
অরিজিন। তাহলে এই গ্রাফের নেচারটা কী হবে? ভির সাথে ক্যাপিটাল টি গ্রাফ, দ্যাট ইজ মূলবিন্দুগামী সরলরেখা বা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তো স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিনের গ্রাফটা হবে। এরপর হচ্ছে সেকেন্ড যে গ্রাফটা, সেটা হচ্ছে ভি বাই টির সাথে টি গ্রাফ। তাহলে ভি বাই টির সাথে টি গ্রাফের নেচার কী হবে? তো ভি বাই টিকে আমরা ওয়াই অক্ষে রাখবো, ক্যাপিটাল টিকে আমরা এক্স অক্ষে রাখবো। দেখো ভি ইকুয়ালস টু কে ইন্টু টি, ভি ইকুয়ালস টু কে ইন্টু টি। তাহলে ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো ভি বাই টির মানটা সর্বদা কনস্ট্যান্ট হবে যখন গ্যাসের ভর এবং গ্যাসের চাপ স্থির আছে। তাহলে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ যদি স্থির থাকে তবে গ্যাসটির যে ভলিউম বাই অ্যাবসলিউট টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ভি বাই টির মানটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে টির প্রত্যেকটা ভ্যালুর জন্য বা যে কোনো ভ্যালুর জন্যই ভি বাই টির মানটা কনস্ট্যান্ট হবে। তাহলে ভি বাই টি ভার্সেস টি গ্রাফটা টি অক্ষের সমান্তরাল। দেখো টির প্রত্যেকটা ভ্যালুর জন্যই ভি বাই টির মানটা কনস্ট্যান্ট। সো ভি বাই টি ভার্সেস টি গ্রাফটা টি অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সমান্তরাল বা ক্যাপিটাল টি অক্ষের সমান্তরাল। তাহলে দুটো গ্রাফ আছে এখানে, একটা হচ্ছে ভির সাথে ক্যাপিটাল টি গ্রাফ যেটা মূলবিন্দুগামী সরলরেখা বা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। সেকেন্ড যে গ্রাফটা দ্যাট ইজ ভি বাই টির সাথে ক্যাপিটাল টি অ্যান্ড দ্যাট ইজ টি অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আমরা পাবো। তাহলে প্রথমটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা বা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, সেকেন্ড হচ্ছে টি অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। ভীষণ ইম্পর্ট্যান্ট এই দুটো গ্রাফ। এরপর হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্রের প্রযোজ্যতা। প্রযোজ্যতা মানে কি? বয়েলের সূত্রে আমরা দেখেছিলাম যে বয়েলের সূত্র সব গ্যাসের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। নর্মাল টেম্পারেচার এবং নর্মাল প্রেশারে খুব কম সংখ্যক গ্যাস আছে যেগুলো বয়েলের সূত্র মেনে চলে। চার্লসের সূত্রের ক্ষেত্রেও বিষয়টা সেম। নর্মাল টেম্পারেচার এবং নর্মাল প্রেশারে খুব কম সংখ্যক গ্যাস আছে যারা চার্লসের সূত্রকে সঠিকভাবে মেনে চলে। তাহলে নর্মাল টেম্পারেচার নর্মাল প্রেশারে খুব কম সংখ্যক গ্যাস আছে যারা চার্লসের সূত্রকে সঠিকভাবে মেনে চলে। তাহলে কন্ডিশন অ্যাট ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার সব গ্যাস কিন্তু চার্লসের সূত্রকে মেনে চলে। আসলে এই গ্যাসগুলো হচ্ছে আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের সমীকরণ এগুলো সব। তো এগুলো সব আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য, বাস্তব গ্যাসের জন্য কিন্তু এগুলো নর্মাল টেম্পারেচার নর্মাল প্রেশারে প্রযোজ্য না। অ্যাট ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার সব গ্যাস কিন্তু চার্লসের সূত্র মেনে চলে। তাহলে অ্যাট ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ভেরি লো প্রেশার সব গ্যাস চার্লসের সূত্র মেনে চলে, কিন্তু নর্মাল টেম্পারেচার নর্মাল প্রেশারে খুব কম সংখ্যক গ্যাস আছে যারা চার্লসের সূত্রকে সঠিকভাবে মেনে চলে। ক্লিয়ার? তো আজকের মতো লেকচার এই পর্যন্ত। এর পরের দিন আমরা নিয়ে আসবো বয়েলের সূত্র পড়েছি, চার্লসের সূত্র আজকে ইন ডিটেইলড পড়া হলো। তো বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র বা কম্বিনেশন অফ বয়েল অ্যান্ড চার্লস ল এবং অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রোস হাইপোথিসিস অর্থাৎ ভি প্রপোর্শনাল টু এন। তারপর আমরা দেখবো যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনআরটি। তো পরের লেকচারটা খুব তাড়াতাড়ি আসবে। তো ভিডিওটাকে শেয়ার করে দিও যত সম্ভব স্টুডেন্টদের সাথে। থ্যাংক ইউ।